নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত ধূসর বিষাদ উপন্যাসের তৃতীয় পর্ব। শুরু করছি আজকের পর্ব। কটা দিন ভাবল ভাস্বতী, ভাবল। ভাবনারা খুব বেশি ভিড় করতে থাকলে মনের মধ্যে এক উৎপীড়ন শুরু হয়ে যায়। মনে হয় কেউ বুঝি অবিরাম কড়া নেড়ে চলেছে দরজায়, অথবা কেউ যেন একটানা টিপে ধরে আছে বাড়ির কলিং বেল। চাপটা বড় অসহনীয়। মস্তিষ্ক ভোঁ ভোঁ করে সারাক্ষণ। খাওয়ায় এতটুকু রুচি হয় না। ঘুম মানে শুধুই বিছানায় এপাশ ওপাশ করা। মেজাজও সারাক্ষণ তিরিক্ষি হয়ে থাকে, কি বাড়িতে কি অফিসে। সেদিন অফিসে তো একটা সিনই ক্রিয়েট করে ফেলল ভাস্বতী। প্রৌঢ় বড়বাবুর সঙ্গে হঠাৎ ঝগড়া বেঁধে গেল, প্রায় অকারণে। দোষের মধ্যে দোষ। বড়বাবু কয়েকটা চিঠি দিয়ে বলেছিলেন, এগুলো একটু দেখে শুনে টাইপ করো ভাস্বতী, ইম্পর্টেন্ট চিঠি। দেখো, স্যালারি স্টেটমেন্টের মতো এতে আবার ভুল করো না যেন। ভাস্বতী চড়াং করে তেতে গেল, আমি দেখেই টাইপ করি। স্যালারি স্টেটমেন্টে অত কাটাকুটি থাকলে ভুল হবেই। যারা স্টেটমেন্ট তৈরি করে তাদের কিছু বলতে পারেন না? চকিত আক্রমণে বড়বাবু থতমত। ওভাবে কথা বলছো কেন? আমি কি তোমাকে অ্যাকিউজ করেছি? শুধু বলছি একটু সাবধান ফাবধান দেখাবেন না। কে কত সাবধানী আমার জানা আছে। নিজে তো আমাদের এরিয়ার বিলগুলো চেক করেছিলেন, তবু জিএমের কাছে ধ্যাতানি খেতে হলো কেন? সেটা আমার ভুল? সে তো অ্যাকাউন্ট্যান্টের দোষে। রমেশ যোগে গন্ডগোল করেছিল। ওই হলো, সবাই সমান। আর উপদেশের বেলায় ভাস্বতী ঠিক করে টাইপ করো, যেন আমারই শুধু। গোটা অফিস হাঁ করে তাকিয়ে আছে। নিরীহ বড়বাবুর সঙ্গে এ কি ভাষায় কথা বলছে শান্তশিষ্ট স্বল্পবাক ভাস্বতী? মাথা নিচু করে চেয়ারে ফিরে গেছেন বড়বাবু। ক্ষণ পরে ভাস্বতীর চৈতন্য ফিরল। ঝাঁঝা করছে কান। অফিসের মধ্যে বসে থাকতে লজ্জা হচ্ছে। উঠে বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিয়ে এলো। টাইপরাইটারে চোখ চেপে আঙুল চালাচ্ছে চাবিতে। টিফিনের সময় প্রায় আসে রাহুল। খানিক্ষণ গল্পগুজব করে চলে যায়। আজও এলো। নতুন একটা নাটকের মহলা চলছে, তারই অনুপুঙ্খ বিবরণ দিচ্ছে হাত পা নেড়ে। কিছুটা মূকাভিনয় আছে নাটকে। সেটা দেখাতে গিয়ে তাদের নির্দেশক কি কাণ্ড করেছে কাল, বলতে বলতে নিজেই হেসে খুন। ভাস্বতী ভীষণ অন্যমনস্ক। ভাবটা রাহুলের নজর এড়ালো না। ভুরু কুচকে বলল, শুনছো না যে? শুনছি তো। ভাস্বতী অল্প চোয়াল ফাঁক করল। শুনছো না? শুনলে রিয়্যাক্ট করতে। নতুন কোনো প্রবলেম হয়েছে নাকি? কথা বলতে ইচ্ছে করছে না ভাস্বতীর। বলল, না, অল্প মাথা ধরেছে। চলো চা খেয়ে আসি। না। রাহুলের ভুরুতে ভাঁজ বাড়ল। বুবলু মুনিয়া ঠিক আছে তো? ঠিক থাকা কাকে বলে সঠিক বুঝতে পারছে না ভাস্বতী। ছোট করে ঘাড় নেড়ে দিল। তাহলে আর কি, চলো 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 চা খেয়ে আসি। দেখবে মাথা বিলকুল সাফ হয়ে যাবে। আহ রাহুল, ভালো লাগছে না, তুমি যাও। হঠাৎই বুঝি রুক্ষ হয়ে গেছে ভাস্বতীর গলা। রাহুল বিস্মিত চোখে ভাস্বতীকে দেখল একটুক্ষণ। লঘুস্বরে বলল, তোমার মর্জির তল পাওয়া ভার। একটু থেমে থেকে আবার বলল, বুবলু মুনিয়ার তো ভ্যাকেশন পড়ে গেছে। ছুটির পরে আমার সঙ্গে এক জায়গায় যাবে? কোথায় জানারও উৎসাহ বোধ করল না ভাস্বতী। চুপ করে আছে। রাহুল নিজের থেকেই বলল, ম্যাক্স মুলারে নর্থ বেঙ্গলের ফোকলোরের উপরে দারুণ একটা ডকুমেন্টারি আছে, 40 মিনিটের। 7টা 7:30টার মধ্যে পাইকপাড়া ফিরে যেতে পারবে। ভাস্বতী শুনেও শুনল না। যেন সামনে রাহুল নেই, এমনভাবে তাকাচ্ছে এদিক ওদিক। রাহুল অনুনয়ের সুরে বলল, চলো না ভাস্বতীদি, মন মেজাজ ফ্রেশ হয়ে যাবে। আমি কি বলেছি আমার মন মেজাজ খারাপ আছে? এত চটে যাচ্ছ কেন? ইচ্ছে হচ্ছে না যেও না। রাহুল উঠে পড়ল। ভালোর জন্যই বলছিলাম। ডকুমেন্টারিটা এবারে ম্যানহাইম ফেস্টিভ্যালে যাচ্ছে।
আমার আজ একটু একা থাকতে ইচ্ছে করছে রাহুল। ঈষৎ আহত মুখে রাহুল চলে গেল। হাতের কাজ সেরে থমথমে মুখে বসে আছে ভাস্বতী। বড়বাবু মানুষটাকে সে যথেষ্ট শ্রদ্ধা করে, আজ কেন এমন বিশ্রী ব্যবহারটা করে ফেলল? রাহুলের সঙ্গে ছবিটা দেখতে গেলে হয়তো মাথাটা হালকা হতো, কেন রাজি হলো না? তবে কি তার মনের অতলে কোনো গোপন স্রোতস্বিনী খইয়ে দিচ্ছে বাঁধ? নিজের কাছে নিজেই বড় অচেনা এখন সে। ছুটির 5-10 মিনিট আগে শিখার টেবিলে গেল ভাস্বতী। শিখা ড্রয়ারে চাবি লাগাচ্ছিল, তেরচা চোখে তাকালো। কিছু বলবি? পেপার ওয়েট নিয়ে নাড়াচাড়া করছে ভাস্বতী। মৃদুস্বরে বলল, শিখা ষষ্ঠেন্দ্রিয় দিয়ে কিছু আন্দাজ করল বোধ হয়। এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলল, 1 সেকেন্ড, এখানে অনেক চোখ অনেক কান, বাইরে গিয়ে কথা বলি, চল। 2 নারী এসে দাঁড়িয়েছে প্যাসেজে, একটু কোণা ঘেঁষে। বল, এবারে মাথা ঠান্ডা করে বল, কি বার্তা? কি আর বার্তা? ছোট্ট শ্বাস ফেলল ভাস্বতী। কি করব ভেবে পাচ্ছি না, তুই একটু সাজেশন দে না। কিসের কি? ছেলে মেয়ে দুটো বড় অধৈর্য হয়ে উঠেছে, মামার বাড়িতে আর থাকতে চাইছে না। শিখা এখন মোটামুটি জানে ঘটনাটা। অসীমা দীপ্তিদের অশোভন কৌতূহল পাছে স্ক্যান্ডেলের পর্যায়ে চলে যায়। শিখাকে তাই একদিন অনেকটাই বলেছে ভাস্বতী, অবশ্যই রেখে ঢেকে, রাহুলের প্রসঙ্গ যথাসম্ভব এড়িয়ে। রাহুলের সঙ্গে অল্প স্বল্প হাসি ঠাট্টার সম্পর্ক রয়েছে শিখার, ভাস্বতীর সুবাদেই তবুও। সমব্যথীর সুরে শিখা বলল, পেটের সন্তানের কাছে মেয়েরা বড় অসহায়, এটা জানে বলেই পুরুষ মানুষেরা জো পেয়ে যায়। ও শুনে আর লাভ কি? কি করি বলতো? শিখা একটু চিন্তা করে বলল, রণজয় তোর সঙ্গে যোগাযোগ করেছিল? ভাস্বতী দুদিকে ঘাড় নাড়ল, বলল, একদিন বুবলু মনিয়ার স্কুলে এসেছিল, আমার সঙ্গে দেখা হয়নি। তারপর থেকেই তো ওরা। বাবা বুঝি খুব জপিয়ে গেছে? তাছাড়া আর কি, বজ্জাত লোক। শিখার চোখ সরু হলো। তুই কি চাস? কি চাই মানে? যা চাই সেটা বোঝানোর জন্যই তো চলে এসেছি। খেপে যাচ্ছিস কেন? ঠান্ডা হ। মন যদি এত শক্তই আছে তাহলে আমার কাছে এসেছিস কেন? দুমদাম চটাচটি করছিস, মেজাজ দেখাচ্ছিস। ভাস্বতী সামনের জানলা দিয়ে খোলা আকাশের দিকে তাকালো। আকাশ মানে বহুতল বাড়ির ফাঁকে ঝুলে থাকা এক টুকরো নীল। শেষ বিকেলের আলো মেখে নীলের গায়ে এখন রক্তিম আভা। কোনটা সত্যি, নীল না লাল? নাকি দুটোই মিথ্যে, দুটোই অসীম শূন্যতা? কোনোটা পৃথিবীর মায়ামাখা, কোনোটা সূর্যের? শিখা নিম্ন স্বরে প্রশ্ন করল, তুই কি রণজয়কে ভালোবাসিস এখনো? ভাস্বতী দূর মনস্কভাবে বলল, তাতে কার কি এসে যায়? অত প্যাঁচ করিস না, সোজাসুজি বল, বাসিস না বাসিস না? ভালোবাসি বলেই তো এতদিন অ্যাডজাস্ট করেছিলাম। নো পাস্ট টেন্স, এখনকার কথা বল। কি উত্তর দেবে ভাস্বতী? রণজয়ের অসুখ হয়েছিল শুনে বুকটা যে হঠাৎ চিনচিন করে ওঠে, এ কি নিছকই সমবেদনা? বিছানায় গাদাগাদি করে শুয়েও এক এক সময় বড় ফাঁকা ঠেকে শয্যা, এ কি নেহাতি অভ্যাস? বাসস্টপে চমকে চমকে খোঁজে রণজয়কে। চোখের কোণে টলটল করে উঠল 2 ফোঁটা মুক্ত দানা। আঙুল বুলিয়ে দ্রুত মুছে নিল ভাস্বতী। শিখা হাত রেখেছে ভাস্বতীর কাঁধে, আলগা চাপ দিল। শোন ভাস্বতী, তুই বরং ফিরেই যা। কেন যাব? সে তো আমায় ডাকেনি। তেতে উঠতে গিয়েও তেমন তীব্রতা ফুটল না ভাস্বতীর গলায়। তুই তাকে ভালোবাসিস বলেই যাবি। সংসার ভাঙা খুব সহজ রে, গড়া কঠিন। ভার বুকেও হাসি পেল ভাস্বতীর। শিখা সুখী গৃহিণী, স্বামী বুঝদার। ভাস্বতীর মতো কোনো সমস্যার তাকে কখনো সম্মুখীন হতে হয়নি। সে কি করে বুঝবে সংসার গড়া যত কঠিন, ভাঙা তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। অস্তিত্বের কতখানি যে জুড়ে থাকে সংসার, ভাঙার সময়ই বুঝি সেটা টের পাওয়া যায়। ভাস্বতী আত্মগতভাবে বলল, সংসার গড়তে কি তাকে টিকিয়ে রাখতে অন্তত 2 জন মানুষ লাগে, আর একজন যদি ক্রমাগত
আহ, আমি কি জানি না? সে মানুষটাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলি, ঠিকই করেছিস। হয়তো এতে তার শিক্ষা হয়েছে, হয়তো মানুষটা বদলে গেছে। এই কথাই তো নিজেকে মনে মনে বারবার বলতে চাইছি ভাস্বতী। বাইরের কেউ একজন সমর্থন করায় নিজের মনের কথার যেন জোর বেড়ে গেল সহসা। শিখা ফিসফিস করে বলল, সেও হয়তো মনে মনে পস্তাচ্ছে, দগ্ধে মরছে, নত হতে পারছে না বলে হয়তো আরও বেশি যন্ত্রণা পাচ্ছে। একজন না একজন কাউকে তো আগে এগোতেই হয়। কথাগুলো শুনতে ভালো লাগছিল ভাস্বতীর, আবার কোথায় যেন একটা খচখচ করছিল। রণজয় বদলে যাবে? মানুষের স্বভাব কি বদলায়? ফিরে গেলে সে ঋতুপর্ণা বনে যাবে না তো? তা কেন, ঋতুপর্ণা ঘরে পুষে রাখা আদুরে বিড়াল, তার পায়ের নিচে কোথাও মাটি নেই। সুখকে সে আত্মসর্বস্বতার নিরিখে বিচার করে। ভাস্বতী কখনোই ঋতুপর্ণা নয়, সে লক্ষণের গণ্ডির দুদিকেই পা রাখতে পারে। বাড়ি ফিরে গা হাত পা ধুয়ে ছাদে এলো ভাস্বতী। আকাশে আজ একটা বড় সড়ো চাঁদ উঠেছে। পূর্ণিমা নয়, তবে তার কাছাকাছি কোনো তিথি হবে। কানা ভাঙা রূপোর পিরিচ মোহময় দুটি ছড়াচ্ছে শহরে। টালা ট্যাঙ্কের নিচের অন্ধকারটাকেও যেন আর তত গাঢ় লাগছে না। এ কি বিভ্রম! নরম একটা বাতাস বইছে, ভাস্বতীর শরীর জুড়িয়ে এলো। পরদিন অফিসে এসে রণজয়কে ফোন করল ভাস্বতী। তোমার সঙ্গে একটু দরকার ছিল, বিকেলের সময় হবে? কটায়? ধরো 5টা নাগাদ। আমি কি তোমার অফিসে যাব? রণজয়ের স্বর ক্ষণকাল অনুভব করার চেষ্টা করল ভাস্বতী। আগ্রহই তো মনে হয়, যেন একটু নরম। হেরে গেল ভাস্বতী। নিজেই সে আগে রণজয়ের সঙ্গে যোগাযোগ করল। আর কটা দিন অপেক্ষা করলে নিশ্চয়ই রণজয়ই। ভাস্বতী গলা ভারী করল। না, অফিসে আসার দরকার নেই, তুমি নিজাম প্যালেসের গেটে থেকো, আমি চলে আসব। ছুটির আগে টয়লেটে গিয়ে চুলে একটু চিরুনি চালালো ভাস্বতী। 2-1 সেকেন্ড নিষ্পলক নিজেকে দেখল আয়নায়। এই কদিনেই চোখের তলায় কালি পড়ে গেছে, কণ্ঠার হাড় দুটো যেন প্রকট হয়েছে একটু। মন বড় তাড়াতাড়ি ছাপ ফেলে শরীরে। মন নাকি ক্লান্তি? বেসিন খুলে মুখে চোখে জলের ঝাপটা দিল ভাস্বতী। যদি ক্লান্তির ছাপ মোছে। ব্যাগ থেকে লিপস্টিক বের করে আলতো বুললো ঠোঁটে, সতর্ক যেন চড়া না হয়ে যায়। ছোট্ট কাজলের পেন্সিল ব্যাগেই রাখা থাকে। সন্তর্পণে টানছে আঁখি পল্লবে। কৃত্রিম কালো রেখায় বুঝি আবছা হলো চোখের গাঢ় আধার। সময় বুঝে অসীমা আর দীপ্তিও এসেছে টয়লেটে। দীপ্তির বাহুমূলে চিমটি কেটে অসীমা ভালো মানুষের মতো বলল, এত সাহায্য কেন গো ভাস্বতীদি? কোথায় যাবে? বিয়ে বাড়ি? মিটিমিটি হেসে মাথা দোলালো ভাস্বতী। সিনেমায় যাব বরের সঙ্গে। হোমা তাই? তোমাদের সব মিটে গেছে? ভাস্বতী উত্তর দিল না। ছোট্ট একটা হাসি ছুড়ে দিয়ে বেরিয়ে এলো বাইরে। ইচ্ছে হলে অসীমা আসুক পিছু পিছু, দেখে যাক। লিফটের সামনে এসেও ভাস্বতী দাঁড়িয়ে রইল একটুক্ষণ। সবে 5টা 3। নিজাম প্যালেস মাত্র মিনিট 2-এর পথ। এত তাড়াতাড়ি চলে যাবে? না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুক রণজয়। মন্থর পায়ে সিঁড়ি ভেঙে ভেঙে নামল ভাস্বতী। মেন গেট পার হয়ে কয়েক পা গেলে সামনে একটা ছোট্ট নিলাম ঘর। ভেতরে থরে থরে সাজানো রয়েছে চিনে মাটির পুতুল, অতিকায় ফুলদানি, বাহারি ঝাড়লণ্ঠন, কারুকাজ করা কাঁচের বাসন। ভাস্বতীর ড্রয়িং রুমের ক্যাবিনেটটা ফাঁকা রয়ে গেছে, ভরাতে হবে। বুবলু মুনিয়ার ঘরে ওই ছোট্ট কাঠগ্লাসের টেবিল ল্যাম্পটা রাখলে কেমন হয়? ভেঙে ফেলবে। বরং নিজেদের বিছানার পাশেই। নিজাম প্যালেসের সামনেটা বেশ ভিড়। ভাস্বতী আলগা ঘড়ি দেখে নিল, 5টা 25। বেশি দেরি হয়ে গেল কি? চঞ্চল চোখে তাকালো এদিক ওদিক। রণজয় নেই, ফিরে গেল। 2-4 পা সামনে হাঁটল ভাস্বতী, রাস্তার উল্টো পারে চোখ চালালো। নেই রণজয়। 2-4 মিনিট যেন 2-4 ঘন্টা। প্রতীক্ষার অপমানে কান গরম হয়ে উঠছে ভাস্বতীর। মেট্রো স্টেশনের দিকে এগোবে কিনা ভাবছে।
যেচে ফোন করার জন্যে আফসোসও হচ্ছে। তখনই হঠাৎ পাশে এসে দাঁড়ালো রণজয়। কতক্ষণ? নিমেষে নিজেকে সামলে নিল ভাস্বতী। এই তো, অফিস থেকে বেরোতে আমার একটু দেরি হয়ে গেল। ও। রণজয় অন্যদিকে তাকালো। বলো, কি বলবে? বাসস্টপে একটা ভিড় মিনি বাস এসে দাঁড়িয়েছে। হু হু করে লোক ওঠার চেষ্টা করছে। এক বৃদ্ধ মানুষ নামতে চাইছেন, পারছেন না। ধস্তাধস্তি গুতোগুতি চলছে ভীষণ। সেদিকে কয়েক পলক তাকিয়ে থেকে ভাস্বতী বলল, এখানে দাঁড়িয়েই শুনবে? তবে চলো কোথাও বসি। 50 দূরে একটা ছোট রেস্টুরেন্ট, মেয়েরাই পরিবেশন করে। একটু বদনাম আছে জায়গাটার। অনেক আগে রণজয়ের সঙ্গে এক আধবার ভাস্বতী ঢুকেছে রেস্টুরেন্টটায়। পরিবেশটা তার একদম পছন্দ নয়। ঘুপচি মতন, কেমন যেন অন্ধকার অন্ধকার। অনিচ্ছা সত্ত্বেও আজকে ভাস্বতী কিছু বলল না। রণজয়ের পিছন পিছন এসে বসল কেবিনে, পর্দা টেনে দিয়ে। রণজয় হেলান দিয়ে বসেছে। খাবে কিছু? চা বলো। শুধু চা কেন খাবে? অফিস থেকে বেরোলে। কেবিনের পর্দা সরিয়ে একটা খয়াটে মুখ মেয়ে উকি দিয়েছে। দুটো ফ্রাই দেখি, তারপর দুটো চা, একটা চিনি ছাড়া। মেয়েটার মুখ সরে গেল। ভাস্বতী টেবিলে ঝুঁকল সামান্য। চায়ে চিনি ছেড়ে দিলে? ডাক্তার বারণ করেছে। হঠাৎ? একদিন রাস্তায় মাথা ঘুরে গিয়েছিল, ডাক্তার সুগার টেস্ট করতে বলল। কত হয়েছে? উদ্বেগটা চাপতে পারল না ভাস্বতী। 370। 2 উইকস বেড রেস্টে ছিলাম। বলেই মাথার উপরে ঢকঢক করে ঘুরন্ত পাখার দিকে তাকালো রণজয়। ডায়েট রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তবে ফ্রাই খাচ্ছ যে? হতে বারণ নেই, ওই আলু ফালু কার্বোহাইড্রেট। আসল জিনিসটা ছেড়েছ? কথাটা যেন শুনলই না রণজয়। নোংরা নুনের কৌটোটা হাতে তুলে নিয়ে ঘোরালো। কাজের কথা বলো। ভাস্বতী এক দৃষ্টে রণজয়কে দেখছিল। চেহারাটা সত্যি বেশ খারাপ হয়েছে। কপালে একটা দুটো ভাঁজও দেখা দিয়েছে যেন। গালের হনু ঠেলে উঠেছে। জলজলে চোখ নিষ্প্রভ, দ্যুতিহীন। রণজয় আবার বলল, বলো, কি জন্য ডেকেছিলে? কিভাবে কথা শুরু করবে ভেবে পাচ্ছিল না ভাস্বতী। রণজয় বা নিজের থেকে কেন কিছু বলছে না? বলতে তো পারে, অনেক হয়েছে, এবারে বাড়ি চলো সাথী। ভাস্বতীর যেন আবছা মনে পড়ল রাহুলকে সে বলেছিল ডিসিশনের কোনো মাঝামাঝি নেই। আজ ঠিক এই মুহূর্তে তার একই দশা। গলা ঝেড়ে ভাস্বতী বলল, ছেলে মেয়ে দুটোর কথা কিছু ভেবেছ? রণজয়ের চোখ নুনের কৌটোয়। আমি ভাবার কে? তুমি তো একাই সব ভাবছ। তা ভাবছি। ভাস্বতী একটু হাসার চেষ্টা করল। মেয়েটা টেবিলে 2 গ্লাস জল দিয়ে গেছে। পুরো জল ঢকঢক শেষ করে বলল, দেখো, রাগের মাথায় মানুষ অনেক কথা বলে। তুমিও বলেছ, অনেক অন্যায় কথাও বলেছ। হ্যাঁ, তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। আই অ্যাম সরি। ভাস্বতী আবার একটু সময় নিয়ে বলল, ছেলে মেয়ে দুটো কষ্ট পাচ্ছে। ওদের মুখের দিকে তাকিয়ে। ও, তার মানে তুমি ছেলে মেয়ের কথা ভেবে আমার কাছে এসেছ? ভাস্বতীর কোমলতাকে কি দুর্বলতা ভাবছে রণজয়। ভাস্বতী নিরস্বরে বলল, কিছুটা তো বটেই। আমাদের সম্পর্ক তো শুধু এখন আমাদের দুজনের নয়, ওরাও আমাদের মধ্যে বিলং করে। অত যদি বোঝো, ওদের নিয়ে গেছো কোন আক্কেলে? রণজয়ের গলা সামান্য চড়েছে। কেন নিয়ে গিয়েছিলাম মনে নেই? ভাস্বতীরও ধৈর্যচ্যুতি ঘটেছে। আয়নায় তখন নিজের মুখটা দেখেছিলে? আমি দেখব কেন? তুমি একলাই দেখেছিলে। তোমার আয়না আছে, আমার নেই। তীক্ষ্ণ চোখে তাকাতে গিয়েও মাথা নামিয়ে নিল ভাস্বতী। ফিশ ফ্রাই এসে গেছে। মেয়েটি মাথা সরাতে গিয়েও থামল। ব্রেড দেব? দিতে বলেছি। রণজয় প্রায় খেঁকিয়ে উঠল। পর্দা আবার টান টান। ফিশ ফ্রাইতে চেপে চেপে ছুরি ঘষছে রণজয়। ফালা ফালা করছে টুকরোগুলোকে। একটা টুকরো কাঁটায় গেথেও মুখে তুলল না। চোখ টেরিয়ে জিজ্ঞাসা করল, তোমার রাহুল আজকে অফিসে আসেনি? এসেছে নিশ্চয়ই, আমার সঙ্গে দেখা হয়নি। রাহুল ছাড়াও তুমি তাহলে একা একা ঘুরতে পারো? ভাস্বতীর শরীরের তাপ বাড়ছিল। মাথার পিছনটা দপদপ। শোনো,
একটা কথা বলছি, পরিষ্কার শুনে নাও। রণজয় কাঁটা চামচ নামিয়ে রাখল। আই অ্যাম সরি ফর দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড দ্যাট নাইট। তুমি ইচ্ছা করলে ফিরে আসতে পারো, আই শ্যাল ওয়েলকাম ইউ। তবে ফিরতে চাইলে শুধু ছেলে মেয়ের কথা ভেবে নয়, আমার কথা ভেবেই ফিরতে হবে। তার জন্য তুমি যদি আমাদের মধ্যে কিছু বোঝাপড়া চাও, আমি রাজি। আর সেরকম হলে আমাকেও কিছু ছাড়তে হবে, তোমাকেও। ছাড়বো, আমি আর ড্রিঙ্কস ছোবো না, তোমাদের জন্য আরও বেশি করে সময় দেব। তোমাকেও সমস্ত রকম আজে বাজে সংসর্গ ত্যাগ করতে হবে। ইয়াস, তোমার রাহুলকেও। দুর্মর ক্রোধে, ক্ষোভে, ঘৃণায় ভাস্বতী অদ্ভুত রকমের শীতল হয়ে গেল। তর্ক করতেও প্রবৃত্তি হচ্ছে না, গলা বুজে আসছে। এই সেই মানুষ যার ক্ষণিক অদর্শনও একসময় যেন অসহ্য মনে হতো। 2 দিন বাপের বাড়িতে কাটাতে হলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড শূন্য শূন্য ঠেকত। সে এমন কিছু অসামান্য রূপসী নয়, তবু তার মতো এক সাদামাটা মেয়ের বিরহে ওই পুরুষ সারা রাত বিছানায় ছটপট করেছে। এই ভাবনাটাই যে কি মোহময় ছিল তখন। মনে হতো সে যেন অসম্পূর্ণ ছিল, রণজয় এসে তাকে পূর্ণ করেছে। ওই রণজয়, দর কষাকষি করা রণজয়। ভুল ভুল, আদ্যপান্ত ভুল ধারণা। কে কাকে সম্পূর্ণতা দিতে পারে এই পৃথিবীতে? প্রতিটি মানুষেরই মনের ভেতরে আরও একটা মন থাকে, গভীর গোপন, শক্ত খোলসে ঢাকা। ওই মনটাকে ভেদ করবার ক্ষমতা কারণ নেই, সম্ভবত যার মন তারও না। ভাস্বতী কোনো ক্রমে বলতে পারল, তুমি বোঝাপড়া চাও নাকি চুক্তি চাইছ? অত কায়দার বাংলা টাংলা আমি জানি না, তোমার নাটুকে রাহুল জানে। আমি যা চাই তা স্পষ্ট বলে দিলাম। ভাস্বতী দাঁতে দাঁত ঘষল। তুমি শোধরানোর লোক নও, তোমার সঙ্গে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। তাই তাই, রণজয় খাবার প্লেট ঠেলে সরিয়ে দিল। আমি চলি। ভাস্বতীও উঠে দাঁড়িয়েছে। অপরিচ্ছন্ন কেবিনের ময়লা পর্দা টেনে সরিয়ে বেরিয়ে আসছে হনহন করে। পেছন থেকে রণজয়ের গলা ঝাপটে এলো, আমার কথা শুনলে ভালো করতে, এরপর আর পথে দাঁড়ানোরও জায়গা হবে না। ক্লিষ্ট ভাস্বতী মেট্রোয় ফিরছে। কামরা আলোয় আলোময়, লোকে টইটম্বুর, কোলাহলে সরগরম। ভাস্বতী শুধু একা, একদম একা। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিল না ভাস্বতী। সে আজ অভিসারিকা সেজেছিল, রণজয় তাকে দেখলই না। রাতে খাওয়া দাওয়ার পরে ভাস্কর বলল, বুলু তুই একটু আসবি, তোর সঙ্গে একটা জরুরি আলোচনা ছিল। ভাস্বতী ছেলেমেয়ের হোম টাস্ক নিয়ে বসবে ভাবছিল। গরমের ছুটি প্রায় পার হয়ে এলো, এখনও বুবলু অঙ্কই শুরু করেনি। মুনিয়ারও হ্যান্ডরাইটিংয়ের অনেক লেসন আছে, ধরে বেঁধে না বসালে বইয়ের পাতাটি উল্টোচ্ছে না। এ পাড়ায় কয়েকটা বন্ধু হয়ে গেছে বুবলু মুনিয়ার, দিন রাত তাদের সঙ্গে খেলা আর খেলা। দাদার ডাকটা কানে লাগলো ভাস্বতীর। একটু যেন চিন্তিত লাগছে দাদাকে। ভাস্কর ফিরলেই সন্ধে থেকে বাড়ি গম গম করে, আজ যেন একটু ম্রিয়মান। খাওয়ার সময়ও কথা বলছিল না। ভাস্বতী বুবলু মুনিয়ার সামনে থেকে উঠে এলো, সামান্য উদ্বিগ্ন মুখে বলল, কি হয়েছে রে দাদা? তেমন কিছু নয়, আয় না ছাদে আয়। শেষ জ্যৈষ্ঠের ছাদ, সারাদিনের রোদ শুষে এখনও তপ্ত। তেমন হাওয়া নেই, অল্প গুমোট ভাব। আকাশে অনেক তারা, চাঁদ নেই। আলসেতে হেলান দিয়ে ভাস্কর বলল, কদিন ধরেই তোকে একটা কথা বলবো ভাবছি, তুই কি ঠিক করলি? কি ব্যাপারে বলতো? তোর ছেলে মেয়ের ব্যাপারে, তোর ব্যাপারে। এভাবে তো অনন্তকাল চলতে পারে না। অসুবিধের কথা বলছিস? ওই ছুটোছুটি? ভাস্বতী আলসে ধরে সামান্য ঝুঁকল। ও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আরও কত দূর দূর থেকে ছেলে মেয়েরা স্কুলে আসে, সল্টলেক, সোনারপুর। তাদের উপায় নেই বলে আসে, বাবা মা দূরে থাকে বলে আসে। আমিও দূরে থাকি। উপমাটা ঠিক হলো না বুলু। তাদের বাচ্চাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না, জানিস? এতে বাচ্চাদের উপরে কত মেন্টাল স্ট্রেন পড়ে, একটা ফিলিং অফ ইনসিকিউরিটি গ্রো করে। ধর তুই হয়তো স্কুলে ঠিক সময় পৌঁছতে পারলি না, পথে কোথাও গন্ডগোল হলো। শহরে তো হয়ই নাকি? ক্লাস আরম্ভ হয়ে গেছে, একটা বছর আর কষ্ট করুক, নেক্সট ইয়ার এদিকে কোথাও ভর্তি করে দেব।
এটাও যুক্তির কথা হলো না। ভাস্বতী অসহায় মুখে তাকালো। আর কি করতে পারি দাদা? সিম্পল সলিউশনটা কেন তোর মাথায় আসছে না? এতক্ষণে যেন দাদার ডাকার উদ্দেশ্যটা স্বচ্ছ হচ্ছে। এই কমাস ধরে ক্রমশ যে ভারী বাতাবরণ তৈরি হয়েছে বাড়িতে, অপ্রত্যক্ষ চাপ গড়ে তুলছে বৌদি মা, দাদার স্বরেও যেন তারই প্রতিধ্বনি। রণজয়ের সঙ্গে সে দেখা করেছে, তাদের মিটমাটের আশু কোনো সম্ভাবনা নেই। এ কথা কি বলবে দাদাকে? ভাস্কর ঝপ করে ঘুরে দাঁড়িয়েছে। বিনা প্রস্তুতিতেই বলে উঠল, রণজয় আজকে আমার অফিসে এসেছিল। ভাস্বতী হকচকিয়ে গেল, মনে মনে ধন্যবাদ দিল অন্ধকারকে। দাদা তার চমকটুকু ঠাওর করতে পারেনি। যথাসম্ভব নির্লিপ্ত স্বরে বলল, তো আমি তাকে লেফট অ্যান্ড রাইট ঝেড়েছি। আমার বোনকে হিউমিলিয়েট করে সে পার পেয়ে যাবে? অসম্ভব। ভাস্কর বোস সেই ধাতুতে গড়া নয়। ঝাড় খেয়ে রণজয় কেউ কেউ করছিল, আমার কাছে ক্ষমা চেয়েছে। ভাস্কর ঠোঁটে সিগারেট চাপল। কিন্তু তোমারও তো কিছু দোষ আছে বুলু। ও যা কমপ্লেন করে গেল তার 5%ও যদি সত্যি হয়। কি বলেছে? ও সেই রাহুলের কথাই বলছিল। কবে একাডেমিতে গেছো, কবে নন্দনে গেছো। তুই নাকি এখানে আসার পরেও ছেলেটাকে নিয়ে তোর ফ্ল্যাটে গিয়েছিলি। ফাঁকা ফ্ল্যাটে দুজনে 1 ঘন্টা ছিলি। তুই ওর কথায় বিশ্বাস করলি দাদা? যাসনি তুই? অবশ্যই গিয়েছিলাম। টুকিটাকি কিছু জিনিসপত্র আনার ছিল। রাহুল আমাদের ফ্ল্যাটে ঢোকেও নি। তুই নিজে মুখে যা বলবি আমি তাই বিশ্বাস করব। ভাস্করের গলায় প্রচ্ছন্ন অবিশ্বাস। সিগারেট ধরিয়ে কাঠির আগুনটাকে দেখছে। ফুঁ দিয়ে নেভালো। ক্ষণিক আলোকিত মুখ, আবার অন্ধকার। সিগারেটে ঘন ঘন 2-3টে টান দিয়ে ভাস্কর বলল, কিন্তু বুদ্ধিমতী মেয়ে হিসেবে তোমার কি কর্তব্য জানো? আদেও এ ধরনের কথা উঠতে না দেওয়া। তুমি কি কথা অস্বীকার করতে পারো যে রণজয় তোমাকে ভালোবাসে? হ্যাঁ, আমি মানি রণজয় একটু বেশি পজিটিভ। সেটা কখনো কখনো শিষ্টতা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। তবু তোমাদের মধ্যে যখন একটা সম্পর্ক রয়েইছে, এবং সেটা কম দিনের নয়, 11 বছরের। 11 বছর খুব কম সময় নয় রে বুলু, মোর দ্যান আ ডিকেট। এখন তো পরস্পরের পছন্দ অপছন্দকে খানিকটা মূল্য দিতেই হবে। ভাস্বতী নীরব। বলতে গেলে অনেক কথা বলতে হয়। 11 বছর মানুষের সহ্য শক্তি পরীক্ষা করার জন্যেও অনেক দীর্ঘ সময়। এতদিনেও তার সহ্যের বাঁধ ভাঙবে না? এতটা জড় বস্তু সে হবে কি করে? রুচিতে ভাবনায় সে আর রণজয় যে সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। সুন্দর ছবি দেখে আনন্দ পায় না রণজয়। ভালো নাটক দেখতে গেলে তার হাই ওঠে। সে তার শরদের বাজনা পিরিং পিরিং মনে হয়। সেলুলয়েডে প্রমত্ত মারপিট না থাকলে সে সিনেমা দেখে না। গল্পের বই তার 2 চক্ষের বিষ। এসব বুঝেও তো ভাস্বতী রণজয়ের সঙ্গে থেকেছে 11টা বছর। অফিস আড্ডা আর ওই নোংরা সন্দেহবাতিক, এটুকুই রণজয়ের ত্রিভুবন। সংসার আর চাকরির ঘানিতে ঘুরতে ঘুরতে এক চিলতে নীল আকাশ দেখতে চাওয়াটা কি ভাস্বতীর এতই অপরাধ? সমাজনীতি কি তাই বলে? ভাস্বতী এসব কোনো কথাতেই গেল না। স্পষ্ট গলায় জিজ্ঞাসা করল, একটা সত্যি কথা বলতো দাদা, আমি এখানে থাকলে কি তোদের অসুবিধা হচ্ছে? একটু যেন অস্বস্তিতে পড়ল ভাস্কর। বুঝিবা নিজেরই আশ্বাসবাণী মনে পড়ে গেল। হালকা গলায় বলল, আমি কি সে কথা বলেছি? তাছাড়া এটা তো তোরও বাড়ি। তুই এখানে থাকতে চাইলে আমার কি বলার আছে? ভাস্বতীর গলা ধরে এলো। তার বলতে ইচ্ছে করছিল, মেয়েদের কোথাও ঘর থাকে না রে দাদা। যা থাকে তা হলো আশ্রয়। বিয়ের আগেও পরেও। ছেড়ে যাওয়া আশ্রয়ে ফিরতে চাইলেই কি ফেরা যায়? কোথাও কোনো অধিকার ফলাতে গেলেই সংঘাত অনিবার্য। আজ যদি ভাস্বতী দাদাকে বলে, বাড়ির 1 তলাটা তো কোম্পানিকে ভাড়া দিয়ে রেখেছিস, ওদের নোটিশ দিয়ে উঠিয়ে দে, আমি 1 তলায় ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকি, দাদা কি ড্যাং ড্যাং করে নাচবে? বলবে না, কোন মুখে বাড়ির ভাগ চাইছিস বুলু? মনে রাখিস, তোর বিয়েতে 1.5 লাখ টাকা খরচা হয়েছিল। ভদ্রতাবশে না বললেও মনে মনে বলবে। ভাই বোনের সম্পর্কে সূক্ষ্ম চির ধরে যাবে একটা। ভাস্বতী খুব নিচু স্বরে বলল, আমাকে একটু ভাবতে দে দাদা। ভাবো না,
তোরা তো আর জলে পড়ে নেই। মামার বাড়িতে থেকে কি বাচ্চারা মানুষ হয় না? অনেক হয়। আমার শুধু ভাবতে খারাপ লাগছে, তোকে হয়তো অনেক টিকা টিপ্পনি শুনতে হবে। বুঝিসই তো, সবাই এসব ঘটনা সোজা চোখে দেখে না। বলতে বলতে গলা নামালো ভাস্কর। সিঁড়ির দিকেও এক ঝলক তাকিয়ে নিল। এই তো তোর বৌদি বলছিল, তার বাপের বাড়ির লোকেরা নানা রকম প্রশ্ন করছে। ফালতু কৌতূহল, কোনো অর্থ হয় না। তবু তোর বৌদির মানে লাগে। আমাকেও তো সেদিন পল্টুদা মোড়ে ধরল তোর সম্পর্কে। জাগে ছাড়, লোকের মুখ আছে বলবে। তুই ভাব, তবে আমার মনে হয় রণজয়কে তুই আর একটা চান্স দিতেই পারিস। না হয় ওই ছেলেটার সঙ্গে মেলামিশি নাইবা করলি, তাহলে কি মিথ্যেটা সত্যি হয়ে যাবে না দাদা? কোনটা সত্যি কোনটা মিথ্যে কে তার হিসেব রাখে বুলু? মানে মানে আমি বলতে চাইছি, ভাস্কর আমতা আমতা করছে। রণজয়ের সন্দেহটা ভুল হতে পারে, কিন্তু ঘটনাটা তো সত্যি। রণজয়ের মনের কাঁটাটা তো সত্যি। তুই সেটাকে ইন্ডালজ করবি কেন? যে কোনো সেন্সেবল স্ত্রীর উচিত স্বামীর মনের কাঁটা উপড়ে ফেলা। উচিতটা শুধু স্ত্রীরই, স্বামীর কোনো দোষ নেই। সে তার স্ত্রীকে বোঝার চেষ্টা করবে না। অবুঝ লোকও তো থাকে বুলু, তাদের নিয়েও তো মেয়েরা ঘর করে। ছাড়তে হয়, একটু জমি ছাড়তে হয়। সেও তো কিছু কিছু বদ অভ্যেস ছাড়বে বলেছে। ড্রিঙ্ক করবে না, সংসারের দিকে মন দেবে। ওগুলো তো বাইরের অভ্যেস রে দাদা। ওসব মেনে নেওয়া যায়, মানিয়ে নেওয়া যায়। হয়তো অনেক অসুবিধে হয়, রাগ হয়, ঝগড়াঝাটি হয়, তবুও। কিন্তু ভেতরে গেড়ে বসা অবিশ্বাসটা বিয়ের 11 বছর পরে, হে যে কি অপমান, তুই ফিল করতে পারবি না দাদা। স্বামী স্ত্রীর সম্পর্ক যে ভিতের উপরে দাঁড়িয়ে থাকে, সেটাই যদি নড়বড়ে হয়ে যায়। তুই বড় জেদি বুলু। ভাস্করের স্বর তেতো হয়ে গেল। কেটে কেটে বলল, তুই নিজে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নোস, শুধুমুধু একটা থার্ড পার্টির জন্য। সেই রাহুল ছেলেটাই বা কি? সে জানে তোদের সিচুয়েশন কি। তারপরেও আমার ভালো লাগছে না বুলু। ভাস্বতীরও আর শুনতে ভালো লাগছিল না। ধীর পায়ে নেমে এলো। বুবলু মুনিয়া মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। মা খাটে চোখ বুজে শুয়ে। বৌদির ঘরে টিভি চলছে। মা ছেলে কোনো সিরিয়াল দেখছে বোধহয়। ছেলেকে টেনে তুলতে চেষ্টা করল ভাস্বতী, উঠছে না। আলো নিভিয়ে নিজেই শুয়ে পড়ল মাটিতে, ছেলে মেয়ের মাঝখানে। এক হাতে বুবলুকে ছুঁয়ে আছে, অন্য হাতে মুনিয়াকে। বন্ধ চোখে হিমানির ডাক শুনতে পেল ভাস্বতী। ওখানে শুলি কেন বুলু? উপরে আয়। না, এখানেই ভালো আছি। ভাস্বতী হাই তুলল। তোমার শরীর খারাপ, তুমি ঘুমো। হিমানি একটুক্ষণ চুপ, আবার গলা বাজছে। দাদার সঙ্গে কি কথা হলো? কিছু না, এমনি কথা। নীলু কি জামাইয়ের কাছে গিয়েছিল? না। ভাস্বতী আধা সত্যি বলে মাকে এড়ালো। দাদা যায়নি। যদি রাগ না করিস তো একটা কথা বলি, জামাইকে একবার ডাকবি এ বাড়িতে। তোকে থাকতে হবে না, আমি তার সঙ্গে একটু বুঝিয়ে বলতাম। নিজেই ডেকে পাঠিও, দাদার কাছে ফোন নম্বর আছে। এই দেখো, তুই রাগ করলি। মেয়ে মানুষ হওয়ার বড় জ্বালা রে বুলু। যতই খারাপ লাগুক, গায়ে একটা তকমা লাগিয়ে রাখতেই হয়। এ সংসারে একা মেয়ে মানুষের বেঁচে থাকা বড় কঠিন। বর না থাকলেও কঠিন, বর থাকলে আরো বেশি কঠিন। সে তুই রোজগেরে মেয়ে হোস কি ছাইয়া আমাদের মতো, এখনো এই সমাজটা বড় বেয়াক্কেলে রে। ভাস্বতী জবাব দিল না। হিমানির গলা আবার কাঁপছে। শুনছিস বুলু, তোর জন্য আমার বড় চিন্তা হয়। ছেলেরা যত অপরাধী করুক, লোকে তা চিরকাল মনে রাখে না। যেটুকু মনে রাখে তা হলো মেয়েটা বরের ঘর করতে পারল না। আরও মুশকিল কি জানিস? স্বামী ছাড়লেই মেয়েরা একদম বেওয়ারিশ। সবাই লুভিষ্টি চোখে দেখে, শেয়াল কুকুরে ছেঁকে ধরে। হিমানির স্বরে ঘর আরও অন্ধকার হয়ে যাচ্ছে। গাঢ় তমসা লক্ষ মুখ বর্ষা হয়ে বিঁধছিল ভাস্বতীর দু চোখের পাতায়। কাঁদতে চাইছিল ভাস্বতী, চোখ শুকনো, খড়খড়ে, মরুভূমির মতো। বর্ষা এলো, চলেও গেল।
এবারে তেমন বৃষ্টি হলো না। আকাশ মাঝে মাঝেই ঘন ঘোর সাজে সেজে ওঠে, কিন্তু 1-2 ঘন্টা টিপটিপ করেই কোথায় যেন চলে যায় বাদুলে মেঘেরা। কলকাতা শহরে এবারে একদিনও জল জমল না, ভাবা যায়। বুবলু মুনিয়ার ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেছে। রণজয় এখন মাঝে মাঝেই তাদের স্কুলে আসে। মুখ তার সর্বদাই বিরস। ভাস্বতীর সঙ্গে নিতান্ত দায় না পড়লে কথা বলে না। যেটুকুও বলে কাটা কাটা, প্রাণহীন, যেন খুব অপছন্দের ও কোনো আধা পরিচিতর সঙ্গে জোর করে কথা বলছে। বুবলু মুনিয়ার সামনে দৃশ্যটা যথেষ্ট দৃষ্টিকটু। ভাস্বতী চায় না তাদের সম্পর্কের ছায়া ছেলে মেয়ের উপরে পড়ুক, অন্তত সরাসরি। কিন্তু রণজয়ের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ভাস্বতীকে প্রতিপলে অপমান করাই যেন এখন তার জীবনের একমাত্র ব্রত। কদিন দেখে ভাস্বতী পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছে। প্রায়শই সঙ্গে নিয়ে আসে রাহুলকে। যতক্ষণ ছেলেমেয়ের সামনে রাহুল দুঃখী বাবার অভিনয় করে, ততক্ষণ 10 পা তফাতে দাঁড়িয়ে রাহুলের সঙ্গে গল্প করে ভাস্বতী। স্পষ্ট টের পায় রণজয় জ্বলছে। জ্বলুক, এই জ্বলনই তার পাওনা। রাহুল প্রথম প্রথম রণজয়ের সামনে কাঁটা হয়ে থাকত। কোন পুরুষই বা নারীর হাতে ক্রীড়নক হতে চায়? হোক না সে তার ছোট ভাইয়ের মতো। ক্রমে তারও বুঝি সয়ে গেল অনেকটা। বুঝিবা এক পুরুষ ঈর্ষার আগুনে পুড়ছে, এ দেখে অন্য পুরুষের অহং তৃপ্ত হয়। হোক না সে ছোট ভাইয়ের মতো। বুবলু মুনিয়ার রেজাল্ট বেরোনোর দিন আচমকা এক প্রস্তাব আনল রণজয়। ঝিরঝির বৃষ্টি পড়ছিল সেদিন। বুবলু মুনিয়ার স্কুলের গেটে প্রকাণ্ড এক পিপুল গাছ, তার নিচে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিল ভাস্বতী। রাহুল সেদিন আসেনি। দারোয়ানের ঘরের সামনে দাঁড়ানো ছেলে মেয়ের হাতে 2টো প্যাটিস ধরিয়ে দিয়ে ভাস্বতীর সামনে এসে দাঁড়ালো রণজয়। বিনা ভূমিকায় বলে উঠল, আমি বুবলু মুনিয়াকে নিয়ে যেতে চাই। ভাস্বতীর মাথায় বাজ পড়ল। সে কি? তা কি করে হয়? আমার ছেলে মেয়েকে আমি নিয়ে যাব, তাতে ভাবাভাবির কি আছে? ভাস্বতী একটু কুঁকড়ে গেল। অধিকার তো রণজয়ের আছেই। ছেলে মেয়েকে সরিয়ে নিয়ে তাকে জব্দ করতে চায় রণজয়। তা কিছুতেই হতে দেবে না ভাস্বতী। দরকার হলে চেঁচামেচি করবে, সিন ক্রিয়েট করবে। রণজয়ের ঠোঁটে বাঁকা হাসি। বুবলু মুনিয়াই কিন্তু আমার কাছে যেতে চায়, কারণ সম্ভবত আমি ওদের বাবা, অন্তত ওরা তাই জানে। কি ভাষা! রাগে গলা দিয়ে স্বর ফুটল না ভাস্বতীর। ছেলে মেয়ে নিয়ে চলে গেল রণজয়। ভাস্বতী স্তব্ধ, স্তম্ভিত। বুক ফেটে যাচ্ছে, চোখ ভেসে যাচ্ছে বারবার। বুবলু মুনিয়া নাচতে নাচতে চলে গেল। বাবার উপরে এত টান। ভাস্বতীর দিকে ফিরেও তাকালো না। সারাটা রাত ভাস্বতী 2 চোখের পাতা এক করতে পারল না। বাড়িতে কারোর একটুও কষ্ট হলো না ভাস্বতীর জন্যে। দাদার না, বৌদির না, মা যে মা তারও নয়। ভাস্বতীর বিধ্বস্ত রূপ দেখেও সবাই খোয়াবে মশগুল। বরফ নাকি এবারে গলছে। মাথা মুড়িয়ে ভাস্বতীকে তবে ফিরতেই হবে ওই একগুয়ে বেতামিজ লোকটার কাছে। হেরে গেল ভাস্বতী। পরদিন অফিসে এসেও কাজে মন বসাতে পারছিল না ভাস্বতী। বাধাগতের চিঠি, তাই টাইপ করতেই ভুল হয়ে যাচ্ছে বারবার। খিদে তেষ্টা চলে গেছে। কি করবে ভাবছে অবিরাম। স্কুলে গিয়ে ছিনিয়ে আনবে বাচ্চাদের। যদি ওখানে একটা ঝগড়াঝাটি চেঁচামেচি হয়, বুবলু মুনিয়াকে নিয়ে সবাই হাসাহাসি করবে না? করুক গে, ওদের ছেড়ে থাকা ভাস্বতীর পক্ষে অসম্ভব। কিন্তু যদি ওরা না আসে, যদি রণজয় ওদের স্কুল ছাড়িয়ে দেয়, পাড়ায় রণজয়ের বিস্তর প্রতিপত্তি। যদি ওখানকার ওই ওঁচা স্কুলটায় ছেলে মেয়েকে ভর্তি করে দেয়, নিশ্চয়ই তাই করবে। বিনা মতলবে কি রণজয় ওদের নিয়ে গেছে? ভাবতেই শরীর হিম, হাত পা অবশ, হাঁটু শিথিল। রণজয়ের হাতে ওদের ছেড়ে দেওয়াটা কি মূর্খামিই না হয়ে গেছে। রণজয় শাসিয়েছিল তাকে পথে বসাবে, সত্যিই বসালো। এখন কি করে ভাস্বতী? টিফিনের পরে টাইপরাইটারে মাথা রেখে বসে আছে ভাস্বতী। কে যেন ডাকল। ভাস্বতী চোখ তুলল। অ্যাকাউন্টেন্ট রমেশ। মিসেস মিত্র, আপনার ফোন। শরীর টেনে উঠল ভাস্বতী। কে? আপনার হাজবেন্ড। শব্দ দুটো যেন একটু বেশি চেঁচিয়ে বলল রমেশ।
যেন ঘোষণা করল নাকি এ ভাস্বতীরই মনের ভুল। তার কান আজকাল বেশি তীক্ষ্ণ হয়ে থাকে। রণজয় আর ভাস্বতীর মধ্যে যে প্যাঁচ পয়জার চলছে তা এখন অফিসে বেশ ঘূর্ণায়মান রটনা। কত যে প্রশ্ন সকলের, কত আলটপকা সহানুভূতি, টিটকিরিও আছে। মুখফোর অসীমা তো একদিন বলেই ফেলল, বরের সঙ্গে আর বুঝি সিনেমা যাও না ভাস্বতীদি? অনেকেই বক্র চোখে দেখছে। ভাস্বতী দৃকপাত করল না, ফোন তুলল। হ্যালো, ছেলে মেয়েকে ছেড়ে থাকতে কেমন লাগছে? ভাস্বতীর হৃৎপিণ্ড থেমে আছে। রাহুলকে ছেড়ে থাকার থেকেও বেশি কষ্ট হচ্ছে? ভাস্বতী রিসিভার মুঠোয় চেপে ধরল। বুবলু মুনিয়াকে স্কুল থেকে নিয়ে যেও, আমি আজ যাব না। ভাস্বতীর বুক খালি করে অনেকটা বাতাস বেরিয়ে গেল। চুপ মেরে আছো কেন? মনে রেখো, আমার ছেলে মেয়েকে আমি যখন খুশি তোমার কাছ থেকে নিয়ে যেতে পারি। ভাস্বতী মনে মনে বলল, দেখা যাবে। রণজয়ও কয়েক সেকেন্ড চুপ করে আছে। কিছুক্ষণ একটা নীরব তরঙ্গ খেলে বেড়ালো টেলিফোনে। তারপর শব্দ হয়ে আবার আঘাত হানল ভাস্বতীর কানের পর্দায়। আমার অফারটা কিন্তু এখনো ওপেন আছে, ফিরে এসো অ্যান্ড লিভ রাহুল। ভাস্বতী টেলিফোন কেটে দিল। ভাস্করদের পাড়ায় সম্প্রতি একটা অফিস খুলেছে, বাসস্ট্যান্ডের কাছেই। ঠিক অফিস নয়, দোকানও বলা যায়। দুই তরুণ চালায় অফিস কাম দোকানটা। এদের ব্যবসাটা ভারী অদ্ভুত। এরা সব কাজের কাজই। টেলিফোন বিল, ইলেকট্রিক বিল জমা দেওয়া থেকে প্লেনের টিকিট কেটে দেওয়া, সেকেন্ড হ্যান্ড মোটর গাড়ি থেকে সিক্সথ হ্যান্ড সেলাই কলের সুলুক সন্ধান, গৃহশিক্ষক অথবা গৃহভৃত্য সাপ্লাই, পাত্রপাত্রী, সেলসম্যান, সেলসগার্ল, জমি বাড়ি, ফ্ল্যাট, কি না এরা জোগাড় করে দিতে পারে। নামটাও ভারী সুন্দর, ম্যাজিক ল্যাম্প। আলাদিনের সেই আশ্চর্য জিনটাকে এরা বোধহয় পুষে রেখেছে। দোকান কাম অফিসটি ভারী সুসজ্জিত। কাঁচের ঘর, ফাইবার গ্লাসের চেয়ার, আলো ঠিকরানো সানমাইকা বসানো টেবিল, ঝকঝকে সাইনবোর্ড। যেতে আসতে রোজই সাইনবোর্ডটা চোখ টানে ভাস্বতীর। অমনি একটা করে দীর্ঘশ্বাস ঝরে পড়ে অজান্তেই। হায় রে, ভাস্বতীরও যদি একটা ম্যাজিক ল্যাম্প থাকতো। পুজোর ছুটি পড়া পর্যন্ত প্রতি সপ্তাহে নিয়ম করে একদিন বুবলু মুনিয়াকে বাড়ি নিয়ে গেছে রণজয়। দুটো কচি কচি ছেলে মেয়ের মগজ ধোলাই করেছে। ফিরে এসে মুহ্যমান হয়ে বসে থাকতো ভাই বোন। ধুকপুক বুকে ভাস্বতী ভাবত, এই বুঝি রণজয়ের দিকে ওরা আরো এক পা করে সরে গেল। আশ্চর্য, ভাস্বতীর বাপের বাড়ির লোকেরাও ওভাবে ছেলে মেয়ে দুটোকে টানা হ্যাচড়া করাতে বিন্দুমাত্র অখুশি নয়। দাদা, মা, বৌদি কেউ না, উল্টে তারা তাতায়। কেন যাবি না? নিশ্চয়ই যাবি, ওটাই তোদের বাড়ি। আহারে, ছেলে মেয়ে কাছে না থাকলে বাবার প্রাণ পুড়বে না? সবই পরোক্ষে ভাস্বতীকে ঠেস দেওয়া। ম্যাজিক ল্যাম্প হয়তো বদল ঘটাতে পারত দৃশ্যটার। রণজয় প্রতি পদে ভাস্বতীকে হেয় করে চলেছে। মহালয়ার পরদিন বুবলু মুনিয়ার স্কুলে ইয়া বড় এক প্যাকেট নিয়ে এলো রণজয়। কি না, ছেলে মেয়ের পুজোর জামা কাপড়। খুলে খুলে দেখাচ্ছে। বুবলু, এই জিন্সটা পছন্দ হয়? 350 পড়ল। মুনিয়া, ফ্রকটায় হাত বুলিয়ে দেখ, কি নরম না, ইটালিয়ান সিল্ক, 550। এসি মার্কেটের জিনিস তো, ওখানে আবার লেস কস্টলি কিছু পাওয়া যায় না। কাকে শোনাচ্ছিল রণজয়? ছেলে মেয়েকে না ছেলে মেয়ের মাকে? খুশিতে চকচক করছে বুবলু মুনিয়ার চোখ। বাবার কেনা জামা কাপড়ই তাদের বেশি প্রিয়। ফিরেই দিদাকে দেখাচ্ছে, মামা মামিকে দেখাচ্ছে, আর তারা গলে গলে পড়ছে। অথচ বোনাসের সর্বস্ব ঢেলে ছেলে মেয়ের জন্য পুজোর সওদা করেছিল ভাস্বতী। মা, দাদা, বৌদি, পিকলু কাউকেই সাধ্যমতো দিতে কার্পণ্য করেনি। এবং শেষে নিজের জন্যে একটা পেটিকোট কেনারও পয়সা ছিল না। ম্যাজিক ল্যাম্প থাকলে হয়তো বুবলু মুনিয়া মায়ের বুকের কষ্টটা অনুভব করতে পারত। রণজয় হুকুম ছুড়ে দিল, অষ্টমীর দিন বিকেলবেলা ছেলে মেয়েকে আমার ফ্ল্যাটে দিয়ে যাবে। ওদের ঘুরিয়ে টুরিয়ে রাত 10টায় ছেড়ে দেবো, এসে নিয়ে যেও। ভাস্বতী দাঁতে দাঁত চেপেছিল, পণ করেছিল যাবে না, উপেক্ষা করবে রণজয়কে। কিন্তু বুবলু মুনিয়ার ছটপটানি দেখে সেই প্রতিজ্ঞাও
ছেলে মেয়েকে যাদবপুরে পৌঁছে দিয়ে পুজোর সন্ধেটা শিখাদের টালিগঞ্জের ফ্ল্যাটে গিয়ে শুকনো মুখে বসে রইল ভাস্বতী। আর ফেরার পথে অবিরাম শুনতে লাগলো, বাবা আজকে বিরিয়ানি খাইয়েছে মা, বাবা আজকে আইসক্রিম খাইয়েছে মা। এমন ঢ্যাটা লোক বিজয়াতে ভাস্বতীর মাকে প্রণাম পর্যন্ত করতে এলো না। অবশ্য মা দাদার তাতেও আত্মসম্মানে লাগে না, জামাইয়ের তরফদারি করেই চলেছে। মা তো মুখের উপরে বলে দিল, মেয়ে যা ব্যবহারটা করছে জামাই আসে কোন মুখে। ঘটঘট করে ঘাড় নাড়ল দাদা। ঠিক ঠিক, বুলুটা আমাদের বড় বেশি জেদি, ওর কপালে এখনো অনেক দুঃখ আছে। নিজস্ব ম্যাজিক ল্যাম্প থাকলে এসব কথা কি সহ্য করতে হতো ভাস্বতীকে? জিনটা কি ভাস্বতীর হয়ে ওদের দু কথা শুনিয়ে দিত না? রণজয়ের উপরে প্রতিশোধ নিতে কি সে ছেড়ে দিত? ভাবলেই আর একটা দীর্ঘশ্বাস পড়ে ভাস্বতীর। ম্যাজিক ল্যাম্প তার কিছুই উপকার করতে পারে না। সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণই জোগাতে পারে ম্যাজিক ল্যাম্প। মানুষে মানুষে সম্পর্ক, হৃদয়, অনুভূতি এসব তার এখতিয়ারে পড়ে না। ওই ঝকঝকে সাইনবোর্ড ঝোলানো ম্যাজিক ল্যাম্প তার কোনো কাজে লাগবে না। তবু একদিন ওই ম্যাজিক ল্যাম্পের অফিসে ঢুকতে হলো ভাস্বতীকে। বাড়ি ফেরার পথে সন্ধেবেলা। বুবলু মুনিয়ার স্কুল খুলতে তখনও হপ্তাখানিক দেরি। বুবলুর জন্যেই তার আশা। ফার্স্ট টার্মে বুবলু অঙ্কে ভালো করেনি, খুব সহজ সহজ অঙ্ক ভুল করেছে পরীক্ষায়। সেকেন্ড টার্ম এসে গেল। দাদা তো বুবলুর প্রোগ্রেস রিপোর্ট দেখেও খুব একটা রাগ কাটল না। বুবলুকে নিয়ে সে যে ভাবিত হতে রাজি নয় এ তো স্পষ্টই বোঝা যায়। ভাস্বতীর সঙ্গে কেমন যেন এক উদাসীন দূরত্ব তৈরি হয়ে গেছে তার। কাঁচের দরজা খুলে ঢুকতেই ভেতরের ছেলেটি কেতাবি অভ্যর্থনা জানালো, আসুন দিদি, বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি একটা টিউটর, মানে অঙ্কের। হয়তো বোর্ডে আমাদের টিউটরদের অ্যাড দেওয়া রয়েছে, আপনি দেখে নিন। না না, ঠিক ওরকম নয়, আমার ছেলে গিয়ে পড়বে, সেজন্য কোচিং ক্লাস আছে, তারও বিজ্ঞাপন আছে আমাদের। আমার ছেলে খুব ছোট, ক্লাস 3। ও, চটপটে তরুণ যেন ভাস্বতীর সমস্যা বুঝে গেল। বসুন দিদি। বসতে বসতে ভাস্বতী দেখল পাশে একটা টুলে খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল এক প্রৌঢ়, তার দিকে তাকিয়ে এক দৃষ্টে। ভাস্বতী চোখ সরিয়ে সপ্রতিভ মুখে বলল, আমাদের বাড়িতে স্পেস কম, অসুবিধে আছে, তাই চাই ছেলে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে পড়ুক। আজকাল তো বাড়িতে সবাই গ্রুপে পড়ায় দিদি, 3 এর তো এক্ষুনি কেউ নেই। 1 সেকেন্ড দিদি, আমি একটু খাতাটা দেখে নিই। ভাস্বতী ঈষৎ শিথিল হলো। এদিক ওদিক চোখ ঘোরাচ্ছে, সবুজ ভেলভেট লাগানো বোর্ডে ঝুলন্ত বিজ্ঞাপনগুলো দেখছে। আলগাভাবে বলল, আপনাদের এখানে সিস্টেমটা কি? খাতার পাতায় চোখ রেখে যুবকটি বলল, কিসের দিদি? এই সব টিউটর ফিউটর পাওয়ার। আপনাদের একটা চার্জ নিশ্চয়ই দিতে হবে। সামান্যই দিদি, 20 টাকা এনরোলমেন্ট ফি। ওটা জমা দিলে আমরা আপনাকে টিউটরের নাম ঠিকানা দিয়ে দেবো, আপনি কন্ট্যাক্ট করে নেবেন। চাইলে টিউটরও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, তখন তাহলে আপনি কখন অ্যাভেলেবেল তার স্পেসিফিক টাইম নোট করে দিয়ে যেতে হবে। ও, কিন্তু সেই টিউটরকে যদি আমার পছন্দ না হয় তাহলে নেক্সট আরেকজনকে পাঠাবো, তখন কিন্তু আপনাকে প্রতি জনের জন্য 10 টাকা করে দিতে হবে। বাহ, মজাদার সিস্টেম তো। ভাস্বতী অল্প হাসল। তা আপনাদের হাতে এখন আমার রিকোয়ারমেন্ট মতো টিচার আছে? জাস্ট নাও নেই, তবে 2-1 দিনের মধ্যেই। ছেলেটি খাতা বন্ধ করল। আপনি নাম ঠিকানা দিয়ে এনরোল করে যান না দিদি, আমি আপনার বাড়িতে খবর পাঠাবো। না না, তার দরকার নেই, ভাস্বতী তড়িঘড়ি বলে উঠল, আমি নিজেই খবর নিয়ে যাব। বলতে বলতে ব্যাগ থেকে 2 10 টাকার নোট বার করে টেবিলে রেখেছে। কি যেন হঠাৎ মনে পড়ল। ভেলভেটের বোর্ডে চোখ বুলিয়ে বলল, আচ্ছা, বাড়ি ভাড়ার খবর নেওয়ার সিস্টেমটা আপনাদের কি? ওই একই, ফার্স্ট বাড়ি 20, তারপর থেকে 10, আমাদের লোক গিয়ে দেখিয়ে আনবে, আর বাড়ি সেটেল হয়ে গেলে 2 মাসের ভাড়া আমাদের ব্রোকারেজ দিতে হবে। ও বাবা, সে তো অনেক। এরকমই তো রেট চলছে দিদি। আপনার দরকার? কিরকম দরকার? 2 রুম ডাইনিং, 3 রুম ডাইনিং? ভাস্বতী 1 সেকেন্ড চিন্তা করে নিল। 1 রুম হলেই চলবে, একটু খাবার জায়গা থাকবে, রান্নাঘর, বাথরুম, তবে অল সেপারেট। তাও আছে, টাকা দিয়ে নাম লিখিয়ে যান।
ভাস্বতী ঘাড় নাড়ল। না, আজ থাক, এমনি জিজ্ঞাসা করছিলাম। তাহলে টিউটরের ব্যাপারটা পরশুদিন এসে খোঁজ নিয়ে যাব। আমার নভেম্বর থেকে পেলেই ভালো হয়। দেখছি দিদি, যত তাড়াতাড়ি পারি। যুবকটি রসিদ কেটে হাতে ধরিয়ে দিল। উঠে পড়ল ভাস্বতী। রাস্তায় বেরিয়ে মন্থর পায়ে হাঁটছিল। ছেলে মেয়ে দুটো কি করছে সারাদিন কে জানে। গোটা ছুটি তো হুরুদ্দুম করে কাটালো। মুনিয়াও দুই দাদার পিছন পিছন ঘুরে ভারী চঞ্চল হয়েছে আজকাল। কাল লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁটু ছড়ে গিয়েছিল। দিদি শুনছেন? ঘুরে তাকালো ভাস্বতী। ম্যাজিক ল্যাম্পে বসে থাকা বুড়ো মতো লোকটা। আমায় কিছু বলছেন? হ্যাঁ দিদি, আপনি কি সত্যিই বাড়ি খুঁজছেন? কেন? না, বলছিলেন তো ওখানে আমার হাতে একটা বাড়ি আছে, দেখানোর জন্য পয়সা লাগবে না, দালালি 1 মাসের। আপনি যা চাইছেন তেমনটিই আছে। নিখুঁত 1 রুম, অল সেপারেট ফ্ল্যাট, ভাড়াও কম, বলছে 1200। আমি ওটা 1000 টাকায় করিয়ে দেব। ভাস্বতী ভুরু কুচকালো। আপনি ম্যাজিক ল্যাম্পের কর্মচারী নন? ধুস, ওদের বাড়ির খবর এনে দিই, আর ও বেটারা কমিশন খায়। মাঝখান থেকে আমাদের বিজনেস, দালালির মাত্র 4 আনা দেয়। যাবেন দিদি, কাছেই, এই সিমলাই পাড়া লেনে। ভাস্বতী কথাগুলোকে নিয়ে মাথায় নাড়াচাড়া করল একটু। 1000 খানিকের মধ্যে ঘর পেয়ে গেলে মন্দ হয় না। দাদা বৌদির বিরক্তি থেকে মুক্তি পাওয়া যায়। সংসার চালাতে কষ্ট হবে, তবু অনেক স্বস্তি থাকবে মনে। মুখে হয়তো দাদা না না এর কি দরকার ছিল বলবে, কিন্তু মনে মনে কি খুশি হবে না? তাছাড়া দেখলেই তো আর এক্ষুনি সত্যি নিতে হচ্ছে না। ঘড়ি দেখল ভাস্বতী। চলুন। 2 নম্বর বাস টার্মিনাসের উল্টো দিকে রাস্তা। মোড়টা ভিড় হয়ে থাকে সারাক্ষণ। কাটিয়ে কাটিয়ে এগোচ্ছে লোকটা। লোকটার কথার কামাই নেই। আপনাদের কজনের ফ্যামিলি দিদি? 3 জন। আপনারা স্বামী, স্ত্রী আর ছেলে? ভাস্বতী সামান্য বিরক্ত হলো। তা জেনে আপনার কি দরকার? তা নয়, বাড়িওয়ালা ছোট ফ্যামিলি আনতে বলেছিল কি না? 3 জনের ফ্যামিলি ছোট নয়? ছোটই তো, এর চেয়ে কম কি আর হয়? বাড়িওয়ালাদের সব কিছুতেই বাড়াবাড়ি দিদি। ছোট ফ্যামিলি হবে, 2 বছর পর বাড়ি ছেড়ে দেবে। তবে এই বাড়িওয়ালার একটা দিক ভালো, সেলামি অ্যাডভান্স নেবে না, শুধু 6 মাসের সিকিউরিটি ডিপোজিট। তার মানে অফিস থেকে একটা পিএফের লোন তুলতে হবে। মাসে মাসে 100-3 টাকা তো কাটবেই। নতুন সংসার করতে গেলেও খরচা আছে। খাট বিছানা, আলমারি, চেয়ার টেবিল, হাঁড়ি কড়া, খুন্তি। সহসা ভাস্বতীর মন ব্যথায় ছেয়ে গেল। ভবানীপুর থেকে আলাদা হয়ে আসার পরে সংসারটাকে একটু একটু করে সাজিয়েছিল। নিজের পছন্দও বটে, অনেকটা নিজের পয়সাতেও বটে। রণজয় সব ভেঙে দিল। অভিমান করে সব রণজয়ের হাতে তুলে দেওয়াটা কি মূর্খামি হবে? দুজনেই যখন গড়েছে, দুজনেরই সমান সমান ভাগ থাকা উচিত। বুবলু মুনিয়ার খাট বিছানা আলমারি অন্তত রণজয় দিয়ে দিক। দেবে কি? ডান দিকে এক সরু মতো গলিতে শুরুত করে ঢুকে পড়েছে লোকটা। একটা পুরনো দোতলা বাড়ির দরজায় দাঁড়ালো। জোর জোর কড়া নাড়ছে। এক স্থূলকায় টাকমাথা ভদ্রলোক দরজা খুলেছে। থ্যাতলানো বাতাবি লেবুর মতো মুখ। দালাল লোকটা হাত কচলালো। ইনি ঘর দেখতে এসেছেন স্যার। লোকটা দরজা আগলে দাঁড়িয়ে আছে, নড়ছে না। আপাঙ্গে জরিপ করল ভাস্বতীকে। আপনি দেখবেন? ভাস্বতী মৃদু মাথা দোলালো। কে কে থাকবেন? আমি, আমার 1 ছেলে 1 মেয়ে। লোকটার চোখ দুটো একবার দালালের দিক থেকে ঘুরে এলো। আপনার স্বামী থাকবেন না? না। বাইরে চাকরি করেন বুঝি? লোকটার প্রশ্ন করার ভঙ্গি ভালো লাগছিল না ভাস্বতীর। বিরস মুখে বলল, আপনি তো আমাকে বাড়ি ভাড়া দেবেন, স্বামী কোথায় জেনে লাভ কি? আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করি, মানে একটা গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে। স্বাধীন মহিলা? কেন, স্বাধীন মহিলাকে আপনারা বাড়ি ভাড়া দেন না? লোকটা উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করল না। দালালের দিকে কটমট করে তাকালো। তোমার আক্কেলটা কি বলো তো? কোনো খবর না দিয়ে ভদ্রলোকের বাড়িতে উল্টো পাল্টা যাকে তাকে নিয়ে চলে আসছো। আমি ছোট ফ্যামিলি বলেছি, তা বলে এরকম একলা মেয়ে ছেলের কথা বলিনি। যত সব।
মুখের উপরে দরজা বন্ধ করে দিল লোকটা। কয়েক মুহূর্তের জন্যে ভাস্বতী নিথর, কান মাথা জ্বলে উঠল অপমানে। ছেলে মেয়ে নিয়ে থাকবে ভাস্বতী, তবুও সে একলা মেয়ে ছেলে। লোকটা কি বিশ্রী একটা ইঙ্গিত করল। দালালটা কি যেন বলতে যাচ্ছিল। হনহন করে হাঁটা শুরু করেছে ভাস্বতী। লোকটা প্রায় দৌড়ে এসে ধরল। দিদি শুনুন, ঘোষবাবুর কথাই কিছু মনে করবেন না। আমি আপনাকে ভালো বাড়ি দেখে দেবো। আপনার হাজবেন্ড সঙ্গে থাকবেন না বলার দরকার কি? বলবেন বাইরে চাকরি করে, মাঝে মাঝে আসবে। হো দিদি শুনুন না। ভাস্বতী তীব্র দৃষ্টিতে লোকটার দিকে তাকালো। গতি বাড়িয়েছে হাঁটার। হঠাৎই কদিন ধরে ভাস্বতীর অফিস জুড়ে খুব শোরগোল। ভুবনেশ্বরে ভাস্বতীদের নতুন ডিভিশন খুলছে। এখান থেকে নাকি অনেককেই ধরে ধরে বদলি করা হবে, তাই নিয়ে উত্তেজনা। কার কার কপাল পুড়ছে তা নিয়ে গবেষণা চলছে জোর। শিখা এসে বলে গেল, মেয়েদের কোনো চিন্তা নেই। খোদ জিএম নাকি বলেছেন, মেয়েরা না চাইলে কলকাতা থেকে তাদের অন্তত পাঠানো হবে না কোথাও। ছেলেরা এই নিয়ে টিকা টিপ্পনি কাটল অনেক। শিখার সংবাদটায় ভাস্বতী খুব একটা খুশি হতে পারল না। বাইরে চলে যেতে পারলে বেশ হতো। নিজের মতো করে ছেলে মেয়ে নিয়ে থাকা যেত। রণজয়ের উৎপাত আর সহ্য করতে হতো না। রণজয় কি ভাববে ভাস্বতী ভয় পেয়ে পালালো? এমন সব ৭-৫ চিন্তার মাঝেই রাহুল এসেছে অফিসে। মুখটা যেন একটু শুকনো শুকনো, গম্ভীর। ভাস্বতী হেসে বলল, কি ব্যাপার, তোমার দেখা নেই কেন? সেই মাসের ১ তারিখে একদিন মুখ দেখিয়ে চলে গেলে। অসুখ টসুখ করেছিল নাকি? না, এমনি। রাহুলকে তেমন সপ্রতিভ দেখালো না। তবে নাটক? না, তাও না। তুমি একটু নিচে আসবে? কেন? এসো না, কথা আছে। রাহুলের স্বর যেন কেমন অন্যরকম। চোখও ঠিক স্বাভাবিক নয়, একটু অন্যমনস্ক। ভাস্বতীর সামান্য খটকা লাগলো। ব্যাগ কাঁধে নেমে এলো রাহুলের পিছু পিছু। একতলার ক্যান্টিনে এসে খানিকটা স্বচ্ছন্দ হয়েছে রাহুল। কথা বলছে এতাল বেতাল। নাটকের মহলা এখন বন্ধ। অন্য একটা গ্রুপ বড় রোল করার জন্য তাকে ডাকছে। কোন বন্ধুর এক্সিবিশনে 4টে স্কাল্পচার বিক্রি হলো। এইসব। এই কথা বলতে ডেকেছে রাহুল? মনে হয় না। কথা বলছে রাহুল, তবু যেন উন্মনা বারবার। বিস্বাদ চায়ে চুমুক দিয়ে ভাস্বতী বলল, আজে বাজে কথা ছাড়ো, কাজের কথা বলো। বলছি, তারা কিসের? রাহুল ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো। তোমাদের অফিসে তো কেউ 2:30-এর আগে টিফিন সেরে ঢোকে না। ভাস্বতী অপ্রসন্ন মুখে চারিদিকে তাকালো। একটা বিশ্রী ভনভন শব্দ ঘুরছে ঘরটায়। ভালো লাগছে না একটুও। মাথায় এত চিন্তা। পরশু দাদা কি একটা তুচ্ছ বিষয় নিয়ে বাড়ি তুলকালাম করল। বাজার এনে রান্নাঘরে রেখেছিল দাদা। ঘটনাচক্রে ভাস্বতীও তখন রান্নাঘরে। বুবলু মুনিয়ার টিফিন তৈরি করছে। হতভাগা এক বেড়াল এসে 2 টুকরো মাছ মুখে করে নিয়ে চলে গেল। দাদা রেগে কাই। ভাস্বতীকে সরাসরি কিছু না বলে বৌদির উপরে চোটপাট করল খুব। জানোই তো, বুলু নিজেকে আর নিজের ছেলে মেয়ে ছাড়া দুনিয়ার কিছু চেনে না। তুমি একটু নজর রাখতে পারো না? বউকে মেরে বোনকে শেখানো। ভাস্বতী তাও ঠান্ডা মাথায় বলেছিল, আমার ছেলে মেয়ে তো মাছ খেতে চায় না, ওদের আজ না হয় নাই দিলে। শুনে দাদা রণমূর্তি, তুই আমাকে ইনসাল্ট করছিস বুলু? এরপর বলবি 2 পিস মাছের দাম দিয়ে দিচ্ছি। কি কথার কি অর্থ? তাও যদি সত্যি মুফতে থাকতো ভাস্বতী। মাস গেলে 1000টি করে টাকা দেয়। লাগবে না করেও হাত পেতে নিয়ে নেয় দাদা। মাছ নিয়ে কুরুক্ষেত্রটা যে বাহানা, তা কি ভাস্বতী বোঝে না? রাহুল গাজারুর মতো টান দিল সিগারেটে। আমি একটা কথা ভাবছিলাম ভাস্বতীদি, যদি আমাকে ভুল না বোঝো বলতে পারি। কেন, কি এমন কথা? বলছিলাম, রাহুল চারপাশ একবার দেখে নিয়ে গলা নামালো, আমি কি একবার রণদার সঙ্গে কথা বলবো? কেন? না মানে, আফটারঅল আমিই তো ঝামেলার মূল। কে বলল? আমি কি বাচ্চা ছেলে ভাস্বতীদি? সব বুঝি। বুবলু মুনিয়ার স্কুলে আমাকে দেখলে রণদার চোয়াল শক্ত হয়ে যায়। কথা বলতে গেলে নিম পাতা খাওয়া মুখ করে থাকে।
রাহুলের মুখে সব জানতা হাসির রেখা। তোমার অফিসও আমার অচেনা নয় ভাস্বতীদি, সেখান থেকেও 2-4টে কমেন্ট আমার কানে এসেছে। ভাস্বতী চোখ নামালো। আগে তো এসব বলনি। ভাবি বলবো, বলা হয় না। যাগ্গে বলো, বসবো? আমি হয়তো তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা মিটিয়ে দিতে পারি। কি উপায়? বলবে ভাস্বতীদি আমার দিদির মতো, মায়ের পেটের দিদির থেকেও আপন। বিশ্বাস করুন, আমাদের মধ্যে কোনো গুপ্ত সম্পর্ক নেই। নিজের দিদি বিদেশে চলে গেছে বলেই। ভাস্বতীর স্বরে শ্লেষ ঝরছে। রাহুল মাথা ঝাঁকালো। দূর, ওসব কথা বলবো কেন? তাহলে বলবো আমি আর কখনো ভাস্বতীদির সঙ্গে দেখাই করব না। বলবো আপনারা সুখে ঘরকন্যা করুন, আমায় টাটা করে দিন। মিথ্যে বলবে? মিথ্যে কেন, সত্যিই বলবো। রাহুলের স্বর হঠাৎ ভারী হয়ে গেল। এই বৃষ্টি ঘটনার এবার ইতি হওয়া দরকার। আমার জন্য তোমাদের সংসার নষ্ট হয়ে যাক, বুবলু মুনিয়ার ফিউচার অ্যাফেক্ট করুক, এটা কোনো কাজের কথা নয় ভাস্বতীদি। আই শুড এক্সিট, অ্যান্ড এক্সিট গ্রেসফুলি। ভাস্বতী রাহুলের চোখের দিকে সরাসরি তাকালো। পড়তে চাইল মায়াবী ছেলেটাকে। মুখে হাসি টেনে বলল, তুমি সরে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন বিশ্বাস কি করে এলো? রাহুল উত্তর দিল না। রংজলা টিনের অ্যাস্ট্রেতে সিগারেট গুঁজে দিয়ে ভাবছে কি যেন। ভাস্বতী শান্ত স্বরে বলল, শোনো রাহুল, তোমার এখনও জীবনের অনেক দিকই দেখা হয়নি। সন্দেহ ব্যাপারটা এমনই, সেটা কোনো ব্যক্তিবিশেষের উপরে নির্ভর করে না। মানুষের মনে সন্দেহের বীজ আগেই দানা বাঁধে, পরে মানুষ তার আধার খোঁজে। না হলে ওথেলো কি তুচ্ছ কেসিওকে নিয়ে ডেসডিমোনাকে সন্দেহ করতে পারত? হয়তো এটাই তাদের ভালোবাসার ধরন। তোমার রণদাও সেরকমই। এক রাহুল চলে গেলেই কি তার মনের কাঁটাটা চিরতরে নির্মূল হবে? কেন হবে না? রাহুল তর্ক জুড়তে চাইল। তোমার ওসব ছেলে মানুষই প্ল্যান ছাড়ো। ভাস্বতী রাহুলকে থামিয়ে দিল। যেমন আসছো আসবে, মিশছো মিশবে, নইলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। যাকে যাক, অনেক বাজে বকালে। এবার একটা দরকারি কথা শোনো, আমার একটু উপকার করতে পারবে? কি? রাহুল সামান্য অন্যমনস্ক। আমায় একটা বাড়ি খুঁজে দিতে পারবে? বলবে না করেও ভাস্বতী বলে ফেলল। হঠাৎ? তোমাকে তো আগেই বলেছি, দুনিয়ার কিছুই হঠাৎ ঘটে না। রাহুল চুপ করে রইল। ভাস্বতী আবার বলল, পারবে কিনা বলো? ছোট 2 রুম, 1.5খানা ঘর হলেও চলবে। মোটামুটি জলটল থাকবে, পাড়াটা ভদ্রসভ্য হবে, আর একটু সেপারেট। তোমার রণদার পাড়াতেও নয়, পাইক পাড়াতেও নয়। বুঝতেই পারছো কেন বলছি। রাহুল ঘাড় নাড়ল, তবে উৎসাহ দেখালো না। চাপা গলায় বলল, একা মেয়েকে কেউ সহজে ঘর ভাড়া দেয় না ভাস্বতীদি। ভাস্বতী মনে মনে বলল, জানি। মুখে বলল, একা কেন, ছেলে মেয়ের সঙ্গে থাকবে। ওই হলো, সঙ্গে পুরুষ কেউ না থাকলে মেয়েদের একাই বলে। এসব কথায় ভাস্বতী এখন অভ্যস্ত, গায়ে মাখল না। বলল, সেজন্যই তো তোমাকে বলা। তোমাদের ওদিকে দেখো না, দালাল ফালালকে বলো। হরিদেবপুরের দিকে ভাড়াটাও নিশ্চয়ই একটু কম হবে, জানোই তো আমার কি রোজগার। দেখব। রাহুল আর একটা সিগারেট ধরালো। আমার অন্য কথাও ছিল ভাস্বতীদি। বলো বলো, চটপট বলো। ভাস্বতী ঘড়ি দেখছে। আমি তোমার কাছে একটা অনুমতি চাই। রাহুল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমার বিয়ে ঠিক হয়েছে ভাস্বতীদি, অঘ্রাণের 27-এ। বাহ, এ তো খুব আনন্দের খবর। এতে আমার অনুমতির কি আছে? রাহুল ঝট করে মুখ ফেরালো। বিশ্বাস করো, বাবা মা খুব জোর করল, বারণ শুনল না। বারণ করছিলে কেন? ভাস্বতী অবাক মুখে তাকালো। মেয়ে তোমার পছন্দ নয়? তা ঠিক নয়, মেয়ে ভালোই, ব্যাংকে চাকরি করে, বেশ স্মার্ট, জলি, কালচারাল দিকেও ইন্টারেস্ট আছে। ইনফ্যাক্ট আমার নাটকও দেখেছে। রাহুল কয়েক সেকেন্ড থেমে রইল, যেন ক্যান্টিনের কলরোল শুনছে। তারপর হঠাৎই ভাস্বতীর হাত চেপে ধরেছে। করুণ মুখে বলল, তুমি রাগ করো না ভাস্বতীদি, খোলা মনে অনুমতি দাও। আমার কথা মিলিয়ে নিও, সব মিটে যাবে। ভয়ঙ্কর এক ক্রোধের অনল জ্বলে উঠল ভাস্বতীর শরীরে। রাহুল ভাবে কি, ভাস্বতী কি স্ত্রী মাকড়সা? তার জালে আটকে পড়েছে রাহুল।
পরমুহূর্তে এক অদ্ভুত শৈত্য অনুভব করল ভাস্বতী। রাহুল তার বন্ধু হবে কেন? সেও তো পুরুষই। রণজয়ের ছেটানো ক্লেদ এতদিন পরে যেন গায়ে লাগছিল ভাস্বতীর। ঘেন্না আসছিল, ভীষণ ঘেন্না আসছিল। রাহুল যেন রণজয়ের থেকেও বেশি অপমান করল তাকে। এটাও বুঝি পাওনা ছিল। ভালোই হলো, এবারে অনেক নির্মোহ হতে পারবে ভাস্বতী। হাসল ভাস্বতী, বলল, নেমন্তন্ন করো কিন্তু, বুবলু মুনিয়াকেও বাদ দিও না। অফিসে ফিরে টাইপরাইটারের সামনে বসে ভাস্বতী আপন মনে হাসছিল। কেন হাসছে নিজেও জানে না। যেন পাহাড় ফেটে গোপন প্রস্রবণের মুখ খুলে গেছে। অন্তহীন বুদবুদের মতো উঠে আসছে হাসিটা। 7টা দিনও গেল না, রণজয় এসে হাজির ভাস্বতীদের পাইক পাড়ার বাড়িতে। রবিবারের সকাল। একরাশ কাপড় কেচে ছাদে মেলছিল ভাস্বতী। পিকলু ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, বুবলুর হাতে লাটাই। মুনিয়া উৎসাহী দর্শক। ভাস্কর বাড়ি নেই, ব্যাংকের কোনো বন্ধুর কাছে গেছে। হিমানি জপে বসেছেন, রিনা রান্নাঘরে। রিনাই নিচে থেকে ডাকল, বুলু বুলু, রণজয়দা এসেছেন। ভাস্বতীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ঘন কুয়াশায় আকাশ পাড়ে টুকরো রোদের মতো। যেন জানতই রণজয় আসবে। বাবার নাম শুনেই বুবলু মুনিয়া লাফাতে লাফাতে নিচে নেমে গেছে। ঘুড়ি নামাচ্ছে পিকলুও। ভাস্বতীও বেশ খানিকটা সময় একা একা দাঁড়িয়ে রইল ছাদে। অদূরে অতিকায় জলাধার স্পষ্ট এখন, দৃশ্যমান তার নিচের আবছা আধারটাও। যেন অজস্র মানুষের তৃষ্ণা মেটাতেই ওই আধার তলে ক্লান্তি নেমেছে, ভাস্বতীর মনে হলো। দোতলায় নেমে ভাস্বতী দেখল হিমানির ঘরে ছোটখাটো একটা উৎসব শুরু হয়ে গেছে। দিন 15 বাবাকে দেখেনি বুবলু মুনিয়া, তারা একেবারে আহ্লাদে ডগমগ, কলকল করছে। রিনা লুচি ভাজতে বসে গেছে রান্নাঘরে। হিমানির জপ শিখে তার শরীর নিয়ে সুবোধ বালকের মতো প্রশ্ন করছে রণজয়। তিনি প্রফুল্ল মুখে জবাব দিয়ে চলেছেন। গোটা দৃশ্যটাই আনন্দের এক নিসর্গ চিত্র। ভাস্বতীকে দেখে সামান্য আড়ষ্ট হল রণজয়। হিমানির মায়ের চোখ ধরেছেন ঠিক। বললেন, এই বুলু, জামাইকে নিয়ে পিকলুর ঘরে বসা না। হাসিটা ভাস্বতীর মুখে ধরাই আছে। বলল, কেন মা, ও তো এ ঘরে বসেইছে। হা হা বুলু, মানুষটা কদিন পরে এলো, এই হাটের মাঝে কি স্বামী স্ত্রীর কথা হয়? তাও তো বটে। ভাস্বতী ঘাড় দোলালো, ডাকল রণজয়কে, এসো। রিনা এর মধ্যেই পিকলুর ঘরটা ফিটফাট করে দিয়েছে। বই খাতা গুছোনো, নিভাত চাদর, দরজার পর্দা টান টান। পিকলুকে মিষ্টি কিনতে পাঠিয়েছিল। ছেলে ফিরতেই ঝকঝকে প্লেটে লুচি তরকারি সন্দেশ সাজিয়ে দিয়েছে। পিকলুর চেয়ার টেবিলে খাচ্ছে রণজয়। দরজা ভেজিয়ে ভাস্বতী খাটে বসল। বলল, মিষ্টিগুলো খাবে? তোমার না সুগার? রণজয় শশব্যস্ত হয়ে মিষ্টির প্লেটটা সরিয়ে দিল। আর চোখে দেখল ভাস্বতীকে। আমি তোমাদের নিয়ে যেতে এসেছি সাথী। হঠাৎ বলতে গিয়েও ভাস্বতী কথাটা জিভে পুড়ে নিল। এ দুনিয়ায় তো কিছুই হঠাৎ হয় না, সবেরই জমি লাগে, কার্যকারণ লাগে। তাহলে রাহুল? ভাস্বতী অল্প মাথা নাড়ল। রণজয় সন্তর্পণে লুচি ছিঁড়ল। আই অ্যাম সরি সাথী, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ভাস্বতীর মুখে হাসিটা ফিরে এলো। রণজয় যেন খানিকটা জোর পেয়ে গেল। গলা খাকারি দিয়ে বলল, আমার যে কি মতিভ্রম হয়েছিল। আমি কিনা শেষে ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে তোমায় সন্দেহ করছিলাম। সামান্য একটা কারণে তুমি কত কষ্ট পেলে। ছেলে মেয়ে দুটো সাফার করলো, আর আমি তো। রাহুল আমার চোখ ফুটিয়ে দিয়েছে ভাস্বতী। বুঝলাম, খেয়ে নাও, লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ খাই। ঝটপট একটা গোটা লুচি তরকারি সমেত মুখে চালান করল রণজয়। শেষ করে একটু জল খেলো। তুমি রাহুলের বিয়েতে যাচ্ছ তো? ভাবছি। ভাবাভাবির কিছু নেই, আমরা সবাই যাব। কি প্রেজেন্ট দেয়া যায় বলো তো? দামি একটা কিছু তো দিতেই হয়, যেন রাহুলের মনে কোনো ক্ষোভ না থাকে। ভাস্বতী বলল না কিছু,
শুধু শুনছে, দেখছে রণজয়কে। রণজয়ের মুখে চোখে বিন্দু মাত্র গ্লানি নেই। এই মুহূর্তে রণজয় যেন খুশির পদ্মবিল। রণজয় প্রসন্ন মুখে আরও দুখানা লুচি খেল। তরকারির কাঁচা লঙ্কা পড়েছে পাতে, কুচকুচ করে খাচ্ছে। একসময় ঘরের নীরবতা টের পেল। খাওয়া থামিয়ে বলল, তুমি আমাকে শাস্তিটা দিয়ে ভালো করেছো স্বাতী। আমি একদম অন্য মানুষ হয়ে গেছি। এবার থেকে আমরা একেবারে নতুনভাবে জীবন শুরু করব। 11 বছরে যত তিক্ততা তোমার মনে জমা হয়েছে সব আমি মুছে দেব, সব। মদ তো ছাড়ছি। কিন্তু অংশু বলছিল তা নাকি হয় না। ভাস্বতী কথা শেষ করতে দিল না রণজয়কে। আকস্মাৎ প্রগলভ হয়ে উঠেছে। অংশু বলে যে স্বামী স্ত্রীর সম্পর্কে অন্য কোনো এক তৃতীয় ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতির উপরে নির্ভর করে, সে সম্পর্ক নাকি কিছুতেই জোর করে টিকিয়ে রাখা যায় না। রণজয়ের হাত প্লেট থেকে সরে গেল, চোখ স্থির। কে অংশু? ওহো, তোমার সঙ্গে তো তার পরিচয় নেই। মনে মনে এক অংশুকে বানানোর খেলায় মেতে উঠল ভাস্বতী। আমার কলেজের বন্ধু। মাসখানেক আগে হঠাৎ একদিন ক্যামাক স্ট্রিটে দেখা, আমাদের অফিসের সামনেই। দিল্লিতে ছিল কম্পিউটার কোম্পানিতে, রিসেন্টলি কলকাতায় বদলি হয়ে এসেছে। তাকে বুঝি তোমার কথা সব বলেছ? বলতে চাইনি, অংশুই খুঁচিয়ে খুঁচিয়ে জেনে নিল। খুব বন্ধু ছিল তো এক সময়, কলেজে একসঙ্গে কত গানের প্রোগ্রাম করেছি। ম্যারেড? জিজ্ঞেস করিনি। অংশু ম্যারেড কি ব্যাচেলার তাতে আমার কি এসে যায়? ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, নয় কি? আগে তো কখনো এর কথা শুনিনি। রণজয়ের দৃষ্টি তীক্ষ্ণ। তাতে কি আছে, এবারে আলাপ করিয়ে দেব, দেখবে কি সুন্দর করে কথা বলে। রণজয় উঠে দাঁড়িয়েছে, মুখ লাল। লাল না কালো। চাপা স্বরে বলল, ভেবেছিলাম তুমি এবারে বদলেছ। ভাস্বতীর স্বর আরও চাপা, আরও তীব্র। তুমি বদলেছ নিজেকে? রণজয় চলে গেল। ভাস্বতী আবার ছাদে উঠল, তড়িৎ পায়। কার্নিশে দাঁড়িয়ে বিলীয়মান রণজয়কে দেখছে। মাঠের গায়ে চওড়া রাস্তা, ছাতা হাতে হেমন্তের রোদে কুঁজো হয়ে হাঁটছে লোকটা। বড্ড রোগা হয়ে গেছে, হাঁটাটাও বড় শ্লথ, যেন পা টেনে টেনে চলছে। আকাশের দিকে চোখ তুলে একবার তাকালো, আবার হাঁটছে। মাত্র 40-এই রণজয় বুড়িয়ে গেল। কেন যে নিজেরই তৈরি করা জালে নিজেই আটকে যায় মানুষ। চোখ বুজে লম্বা একটা নিঃশ্বাস নিল ভাস্বতী। সামনে এখন কত কাজ। মাথা গোঁজার একটা পাকাপোক্ত ঠাঁই খোঁজা দরকার আগে। অফিসে রমেশবাবুরা বলা বলি করছিল, নিজে থেকে দরখাস্ত দিলে এখনই ভুবনেশ্বর পাঠিয়ে দেবে। ভাস্বতী বদলিটা চেয়ে নেবে, নাকি এখানে থেকেই? আরও কত কাজ। ডিভোর্সের মামলা করার জন্যে ভালো একটা উকিল খুঁজতে হবে। ছেলে মেয়ের দখল নিয়ে লড়াই করতে হবে। বুবলু মুনিয়াকে মানুষের মতো মানুষ করতে হবে। একা একা এখন অনেকটা পথ যেতে হবে ভাস্বতীকে। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস ধূসর বিষাদ। উপন্যাসটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।